তারাও আসলে স্বৈরাচারী হয়ে উঠতে চায়, সুযোগ পায় নাই বলে হয় নাই, এবার সুযোগ পাইছে, হয়ে গেছে। আজকে তো 2 বছর আগে তো হাম হতো না এইভাবে, আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম যে হামে যে কেউ মারা যাবে। এর জন্য কে দায়ী, ওই সময় কারা দায়িত্বে ছিলেন, যে এই টোটাল জিনিসটার একটা তদন্ত হওয়া উচিত। ভাই এই লোকটা একটা চালিয়াত টাইপের লোক, বুঝছেন, গ্রামীণ ফোন যা ইনকাম করে আর ওখান থেকে 34% পেয়ে যায়, একটা বানায় নিছে সোনার ডিম পাড়া হাঁস। ওনার সোশ্যাল বিজনেসের কোনো প্রজেক্টের কোনো সাকসেস স্টোরি নাই। জ্বালানি, জনস্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি, এই নানা ধরনের চ্যালেঞ্জ নিয়ে নতুন সরকার এসেছে। আর এই নতুন সরকার যখন এই বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তারা দায়িত্ব গ্রহণ করে, তারা বলছেন অনেকটা শূন্য অর্থনীতি নিয়েই তারা সরকার পরিচালনায় হাত দিয়েছেন। তারপরেই শুরু হয়ে গেল কিন্তু পরবর্তীতে এই বৈশ্বিক একটা জ্বালানি সংকট। আর সেই জ্বালানি সংকট কিছুটা কমতে না কমতেই শুরু হলো আমাদের হামের প্রাদুর্ভাব। আসলে এই বিভিন্ন ধরনের বহুমাত্রিক যে সমস্যা, সংকট এবং সরকারের বর্তমান যে অবস্থান, সব কিছু নিয়েই আমরা আলোচনা করব আমাদের ক্যাম্পাস টাইমসের নিয়মিত আয়োজন পলিটিক্যাল পালসে। আর এর জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক মাসুদ কামালকে। মাসুদ কামাল, কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। যে মাসুদ কামাল, আমরা জানি যে সারা দেশে এখন হাম নিয়ে একটা একদম মানে টক অফ দ্য টাউন বলা যায়, টক অফ দ্য কান্ট্রি বলা যায়। কিন্তু এর মধ্যে জাস্ট 2 দিন আগে ঘটে যাওয়া একটা গোল টেবিল এখন দেখতে পাচ্ছি যে হামের চেয়েও বেশি ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছে। আসলে সেই গোল টেবিলে আমি যতটুকু জানি যে আপনিও ছিলেন। আসলে মানে কি কারণে গোল টেবিলটা এত সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলো, কারা ছিলেন? দেখেন, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, বাংলাদেশে একটা একটা আপনার প্রচলিত একটা ধারা চলে। সেই ধারাটা হলো, সেই লোকের কথাটা বেশি গুরুত্বপূর্ণ যার কণ্ঠটা আপনি জোরে শোনেন, যে বেশি বলতে পারে, জোরে বলতে পারে, চিৎকার করে বলতে পারে, সে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার মনে হয় যে তার কথাটা মানুষের গ্রহণযোগ্যতার জায়গায় আমি বলি বা মানুষের পুরো জিনিসটা বলি। এই জিনিসটা হচ্ছে কি, একটা গ্রুপ তারা এখন সবাই মিলে এটা নিয়ে আলোচনা করছেন, এবং আলোচনা করতে যেহেতু বেশি লোক আলোচনা করছেন, অতএব মনে হচ্ছে এটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু এই আলোচনাটা আসলে একদম গুরুত্বহীন আলোচনা। যে কারণে এখন অনেক গোল টেবিলে আমরা যাই, আমি সাংবাদিক হিসেবে যাই, এখন মনে করেন একটা অর্থনীতি বিষয়ক একটা সেমিনারে আমি যাই, আর রাজনীতি বিষয়ক একটা সেমিনারে আমি যাই। তা আমি কি রাজনীতিবিদ হতে হবে আমাকে? জন্য অর্থনীতি বিষয়ক সেমিনারে অর্থনীতিবিদ হতে হবে? খেয়াল করেন, স্বাস্থ্যমন্ত্রী যখন কোনো প্রেস কনফারেন্স করেন, সেখানে কি সবাই ডাক্তারকে থাকতে হবে? অথবা স্বাস্থ্যমন্ত্রী নিজে কি ডাক্তার? তাহলে ওই স্বাস্থ্য মন্ত্রণালয় চালাচ্ছেন কিভাবে? এখন প্রত্যেকটা ঘটনার একটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থাকে। যে হাম যে রোগটা হয়েছে, হামের ওই শিশুর একটা অ্যাঙ্গেল আছে যে ও কীভাবে মরবে টরবে, অথবা কীভাবে আক্রান্ত হবে, ভোগান্তি শিকার হবে। ওর মা বাবার একটা অ্যাঙ্গেল আছে যে তারা কতটুকু দুঃখ পাবে, বেদনা পাবে। ডাক্তারের একটা অ্যাঙ্গেল আছে। ওই হাসপাতাল প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা দেখার জায়গা আছে। যখন একটা গোল টেবিল বৈঠক অথবা সেমিনারের মতো হয়, সেখানে অনেককে আমন্ত্রণ করা হয়। সেই আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমিও একজন ছিলাম। আমি গিয়েছি, ওখানে অন্য যারা গিয়েছে তারা কি আমার সঙ্গে আলোচনা করে গিয়েছে? তা তো যায়নি। এই এত হইচইয়ের মূল কারণটা হলো, ওখানে কয়েকজন লোক গিয়েছে যাদের উপস্থিতি যারা হইচই করছেন তারা পছন্দ করেন না। এই যে মামুন, শাওন, এরা কেন গেল, এটা নিয়ে তাদের আপত্তি। তাদের আপত্তির মূল ভিত্তিটা কি? তারা বলতে যাচ্ছে এরা স্বৈরাচারের দোসর। তো স্বৈরাচারের দোসর যারা বলতেছেন, তাদের এই বলাটা কি কতটুকু ভিত্তি আছে, এটার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, যদি তারা দোসর হয়, তার বিচার করার দায়িত্বটা কার? যারা এই সোশ্যাল মিডিয়ায় হাইপটা তুলতেছে তারা কি বিচারক? তাদের বিচারক না। তারা যে কাজটা করেছে সেই কাজটা যদি অন্যায় হয়, তাদের বিচার হবে। আদালত আছে, যারা আদালতে যান যে মামলা করেন না, অসুবিধাটা কি? তা তো করছেন না, আপনি নিজেই বিচারক হচ্ছেন। এখন যখন আপনি নিজেই বিচারক হচ্ছেন, তখন অন্যদেরকে উনি জড়াই দিচ্ছেন। আমি কেন গেলাম, অমুক কেন গেল, আনিস আলমগীর কি কেন গেল, এই বলতেছে, আব্দুল তুষার কেন গেল, এগুলো বলতেছেন ওরা। মানে এই লোকগুলির সঙ্গে ওনারা পারেন না বেসিক্যালি।
লজিক দিয়ে পারেন না। আব্দুল নূর তুষার তো বেসিক্যালি একজন চিকিৎসক। উনি চিকিৎসক না হোক, আমি চিকিৎসক না। জি, আব্দুল নূর চিকিৎসক হওয়ার কারণে যদি যাওয়ার উনার জাস্টিফাইড হয়, তাহলে আমারটা কি জাস্টিফাইড না? আমি সাংবাদিক হিসেবে গিয়েছি, জি, আমার এটা নিয়ে কিছু বলার থাকতেই পারে। জি, আমি তো সাংবাদিক এই আপনি রোগের বলতেই পারেন। বিস্তার নিয়ে কোনো সায়েন্টিফিক আলোচনা করিনি, জি, তাহলে আমি যেতে পারবো না কোনো। না, একজন সাংবাদিক তো অবশ্যই সেখানে যেতে পারেন। তো এখানে অনেক সাংবাদিক ছাড়াও অনেকে গেছে। তো এখন আমার প্রশ্নটা হলো যে এই আলোচনাগুলি কিন্তু চলতে পারে। এদের ব্যাপারটা হলো যে ওদের সঙ্গে আমি কেন, আর আমি কার সঙ্গে মিশবো কার সঙ্গে মিশবো না, এটা কি ওই বট বাহিনী আমাকে নির্ধারণ করে দেবে? মামুন আমার আজকে থেকে 30 বছরের পুরনো কলিগ, জি, জয় মামুন আমার 30 বছর আগের থেকে আমার কলিগ, আমরা একসঙ্গে ফিল্ডে সাংবাদিকতা করছি। এই বট বাহিনীর কথা আমি মামুনের সঙ্গ ত্যাগ করবো? এটা কোনো কথা নাকি ভাই? আমি আমার মতো চলি, আমি কারো তোয়াক্কা করি না। আমরা আবার যদি হামের কথাটায় ফিরে আসি, হাম কিন্তু আসলেই একটা মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে, যেটা আমরা জানি যে এখন পর্যন্ত 450-র অধিক শিশুর মৃত্যু হয়েছে এখন পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী। আসলে এই যে হামের চিকিৎসার জায়গাটায় এই যে ঘাটতিটা, এটা আসলে কোথায়? এটা কি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় ঘাটতি ছিল, নাকি এর আগে আওয়ামী লীগ গভর্নমেন্টের আগে থেকেই এই জায়গাটায় দুর্বলতা ছিল? আজকের এই ঘটনার জন্য কে দায়ী, এটা কিন্তু আমি কখনো সিদ্ধান্ত দিই না, এটা আমার সিদ্ধান্ত দেওয়ার বিষয় না। না, এজ এ সাংবাদিক এটা আপনি তো আমি ঘটনাগুলো আমার জানেন। অবজারভেশনটা বলে দেন, জি, আপনার তাহলে আপনি observation টাই নিজে বলুন। সিদ্ধান্ত নিতে পারবেন। আমার অবজারভেশনটা হলো যে এটা একটা চলমান প্রক্রিয়ার অংশ। কিন্তু হামের টিকাটা কি, আমি যতটুকু জানি, আমি আজকে যদি আপনি টিকা দেন বাচ্চাদের, তাহলে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায়। জি, তার মানে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ আগের টিকা দিলে পরে তার হাম হচ্ছে না। কিন্তু হামের টিকাটা দিতে হয় কয় মাস বয়সে? 9 মাস বয়সে। 9 মাস বয়সে। 9 মাসে একটা ডোজ, আর তারপরে আপনার 16 মাসে যে আরেকটা ডোজ জি, এখন বোধহয় এটা 6 মাস নিয়ে আসা হয়েছে। আনা হয়েছে, বাট এতদিন 9 মাসের ডোজ ছিল, জি, সারা জীবন 9 মাসের ডোজ ছিল। জি, হামটা একটা কন্টিনিউয়াস সিস্টেমে টিকাটা দেওয়া হতো, এইভাবে দিতে দিতে আমাদের এখানে হাম আর হতো না। এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা গ্যাপ হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে চেইনটা। এই ব্রেকটা কেন হয়েছিল? তারা করেছে কেন এটা তারা জানে, এটা নিয়ে আমি আমার বক্তব্য না, আমি কারো বিচার করতে বসি নাই। না, বিচার আমার তো অবজারভেশনটাই বলি, বলছি আপনি না। শুনেন। আমার অবজারভেশন বলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানে। আমার কথাটা হলো কি, হাম তো এখন হচ্ছে, জি, আজকে থেকে 2 বছর আগে তো হাম হতো না এইভাবে, আউটব্রেক তো হতো না। জি, আউটব্রেক হয়নি। 2-একটা হয়তো হতো, খুব বিচ্ছিন্ন ঘটনা ছিল, আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম যে হামে যে কেউ মারা যায়। মারা যাবে। জি, কিন্তু এখন তো মারা যাচ্ছে, প্রায় অ্যাবাভ 50,000 লোক হামে, মানে বাচ্চা হামে আক্রান্ত হয়েছে। জি, তো এটা কেন হচ্ছে, এর জন্য কোন জায়গায় মানে ঘাটতিটা হলো, কে দায়ী, ওই সময় কারা দায়িত্বে ছিলেন, এই টোটাল জিনিসটার আমি দাবি করেছি। ওই জন্য আমি বলেছি একই কথা, যে এই টোটাল জিনিসটার একটা তদন্ত হওয়া উচিত। সাদা চোখে মনে হয় যে অন্তর্বর্তী সরকারের আমলে এই গ্যাপটা হয়েছিল, জি, তাদেরকে দায়ী করা হয়। আবার তাদের একজন স্বাস্থ্য বিষয়ক একজন সহকারী ছিলেন, প্রফেসর সাইদুর রহমান, উনি আবার নানাভাবে ব্যাখ্যা করে বলছেন যে ওনাদের কারণে হয় নাই। আবার আগের সরকার তো কোনো কথা বলার সুযোগই নাই, মানে আওয়ামী লীগে কেউ যদি বলে তাহলে তো আবার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতেছে বলে তাহলে জেলে ঢোকাবে, জি। কাজে ওটা তো বলতে পারবে না সে। তাহলে এখানে কার, কে করেছে, কার জন্য করেছে? তাহলে কি আমার দাবিটা ইউনিসেফের ছিল, পক্ষ থেকে কোনো দুর্বলতা না ছিল? আমি বলি আমার দাবিটা ছিল এটা নিয়ে একটা তদন্ত করা উচিত, তদন্ত করে নির্ধারণ করা হোক কে দায়ী ছিল, এবং যে দায়ী ছিল তার বিরুদ্ধে আপনি শাস্তির ব্যবস্থা নেন। এখন আমি আপনাকে অপছন্দ করি, আমি বললাম যে আপনি দায়ী, আপনি আমাকে অপছন্দ করেন, আপনি বললেন যে আমি দায়ী, এখন সবাই সবাইকে দায়ী করেন। সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি যে, যেমন আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের চুক্তির সময়ও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ডেকেছিলেন রাজনৈতিক দলগুলোকে, বিরোধী দলগুলোকে, এবং তাদের সাথে কথা বলেছেন, কিন্তু স্বাস্থ্যনীতির ক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলো না কেন? এটা আপনি এজ এ সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়, এটা না, কেন হয়েছে? স্বাস্থ্য নিয়ে তো একটা সংস্কার প্রস্তাব হয়েছে, জি, আজাদ খানের নেতৃত্বে জি, জি, একটা আপনার স্বাস্থ্য সংস্কার বিষয় একটা হয়েছে। জি, জি, ওই সংস্কারটা অমনি রয়ে, ওই বই আকারে একটা হয়েছে, ওটা অমনি রয়ে গেছে। ওটার কোনো বাস্তবায়ন কোনো কিছু অন্তর্বর্তীকালীন সরকার করে নাই, এই সরকার করবে কিনা জানি না। কিন্তু মানে হামের যে বিষয়টা আপনি বলছেন, হামটা তো একটা পার্টিকুলার ডিজিজের কারণে, একটা পার্টিকুলার ভ্যাকসিনেশন ঠিকঠাক মতো করা হয়নি বলে এই জিনিসটা হয়েছে। হুম, হুম, কাজে এটাকে আইডেন্টিফাই করা, এর জন্য কে দায়ী সেটাকে আইডেন্টিফাই করা খুব সহজ একটা কাজ। আমি এই জন্য সরকারকে দায়ী করবো, আমাদের বর্তমান যে সরকার আমি তাদেরকে জি, দায়ী জি। করবো। তার 2টা কাজ করতেছে না কেন? 1 নম্বর কাজ হলো, প্রথম যেটা কাজ সেটা হলো হামে যারা আক্রান্ত তাদের প্রপার ট্রিটমেন্ট তারা করতে পারছে না বলে এত রোগী মারা যাচ্ছে। জি, এটা হলো আমার বর্তমান 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য হলো, যারা এর জন্য দায়ী, এই টিকা ঠিকঠাক মতো না দেওয়ার জন্য যদি কেউ দায়ী থাকে,
না হলে নাই। যদি কেউ থাকে তাকে আইডেন্টিফাই করা এবং তাকে একটা বিচারের সামনে মুখোমুখি করা, এটাও এই সরকারের দায়িত্ব। এই দুটো কাজ এই সরকার করছে না, এবং করছে না বলে আমি এই সরকারের সমালোচনা করছি। জি, আসলে বিচার হচ্ছে না বলেই হয়তোবা আমাদের দেশে যে মানে অবৈধ কাজগুলো বেশি হচ্ছে, বা এই যে মানুষ অন্যায় কাজগুলো করতে পারছে, প্রিভিলেজ করতে পারছে। আচ্ছা, আমরা সম্প্রতি শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত দেশের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ শুরু করেছে। এ বিষয়ে কি আপনার কোনো মানে জানা আছে? হ্যাঁ, আমরা দেখেছি যে উনি বিদেশি কয়েকটা সংস্থার সঙ্গে আলাপ করতেছে, এবং ওখানে কিভাবে সোশ্যাল বিজনেসের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া যায়। ভাই, এই লোকটা একটা চালিয়াত টাইপের লোক, বুঝছেন? চালিয়াত বুঝেন, মানে বেশি কথা বলে, এবং কথার মানে আমি তাকে বলি সে হলো কথার ফেরিওয়ালা, আর কিচ্ছু না। এবং তার ফেরিতে যে একবার কান দিবে সে ধরা খাবে, সে কথা ছাড়া কিছু যায় না। সে সোশ্যাল বিজনেস করবে। সোশ্যাল বিজনেস ইটসেলফ এ বোগাস আইডিয়া, বোগাস আইডিয়া। এর পৃথিবীতে কোথাও নাই। সে কোথেকে আমদানি করছে, এবং এর দিয়ে কি হয়, তার নিজে প্রায় 30-32টা সোশ্যাল বিজনেস তার নিজের আছে, তার টাকায় করছে। সেই টাকাতে প্রত্যেকটা ফেল করছে, প্রত্যেকটা ফেল। একটা ওনার সোশ্যাল বিজনেসের কোনো প্রজেক্টের কোনো সাকসেস স্টোরি নাই। সে বলতে পারবে এটা বোগাস একটা আইডিয়া কোথেকে সে নিয়ে আসছে। বলে কি যে তুমি এখানে ইনভেস্ট করবা, তুমি এতে কোনো লাভ নেবে না। আরে পুঁজির ধর্মটা কি? সেটি ইকোনমিক্সের টিচার ছিল, আমরা কিছু বুঝি না, আমরা মূর্খ। আমি ওনাকে প্রশ্ন করতেছি যে পুঁজির ধর্মটা কি? পুঁজির ধর্ম হলো মুনাফা। মুনাফা ছাড়া কেউ কোনো পুঁজির কোনো মূল্য না, কেউ পুঁজি করে না, ইনভেস্ট করে না। তাহলে সে বলতেছে যে তুমি পুঁজি বিনিয়োগ করবে, কিন্তু কোনো মুনাফা নেবে না। ফাজলামি তো, বুঝে না মানে কি? একটা মানুষকে, একটা বয়স্ক লোক যখন বলে, দেখবেন আপনি দাদা দাদি আছে না ফ্যামিলিতে, তো ওই ফ্যামিলিতে একটা আপনার একটা 18-19 বছরের একটা ছেলে আছে, সে দাদা ডাকেছে, বাবা তুই এদিকে আয়, এসে তার জ্ঞান দিচ্ছে, দেখ এটা হলো মোবাইল, এটা দিয়ে কি হয় না হয়। দাদাই বলে আর ওই বাচ্চা হাসে, কারণ এই দাদা তো জানে খেলে রিং করতে, আর কিছু যায় না। এটার যারা 32 রকম ব্যবহার আছে, ওটা তো নাতি জানে, কিন্তু মুখের উপর কিছু বলে না। বলে বয়স্ক লোকটা দুঃখ পাবে, তার সোশ্যাল বিজনেস যখন সে আলাপ করে না, পাবলিক মুখের উপর বলে না, দুর্বি এটা কি কোন বোগাস। একটা বয়স্ক লোক, 84 বছর বয়স, মুখের উপর বলে না, সেও বলে যাইতেছে টাকাটুকু আছে, এই টাকা দিয়ে আবার নতুন একটা বিজনেস ক্রিয়েট করে। কত লোক তার কাছে যায় সোশ্যাল বিজনেস করার জন্য, এই একটা থোক টাকা দিয়ে দেয়। টাকা তো কোনো পরিশ্রম করে ইনকাম করে না। ওই যে গ্রামীণ টেলিকম একটা আছে, গ্রামীণ ফোন যায় ইনকাম করে, আর ওখান থেকে 34% পেয়ে যায়। একটা বানায় নিছে সোনার ডিম পাড়া হাঁস, ওইখান থেকে সে টাকা পায় আর অপচয় করে, তার তো আবার ট্যাক্সও দেয় না সে। তো এই লোকের কথা বলে লাভ নেই। আমরা যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে কথা বলছি, যদিও আপনি কথা বলতে চাচ্ছেন না, কিন্তু আমি তারপরে একটু জানতে চাই। আবার বিশ্বকাপ আসছে, তো এই যে বিশ্বকাপ আসলে কিন্তু আমাদের মধ্যে একটা অন্যরকম একটা কাজ করে, উত্তেজনা কাজ করে, কিন্তু আমরা নিজের দেশ হিসেবে সেখানে পার্টিসিপেট করতে পারছি না। আমরা দেখলাম যে সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপের সময়, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে হলো, যে সেখানে কেউ আমরা পার্টিসিপেট করলাম না। আসলে এই জিনিসটা থেকে আমার দেশের কতটা আমরা পিছিয়ে পড়লাম, বা এটা আমাদের এটা আমার কাছে একটা কনফিউজিং একটা সাবজেক্ট। এখন ওই সময় ভারত আমাদের সঙ্গে যে আচরণটা করেছে, সে আচরণটা ছিল ইনসাল্টিং, একটা খুবই অপমানজনক আচরণ করেছে আমাদের সঙ্গে। এবং সে আচরণের একটা জবাব যদি আমাদের এখান থেকে দেওয়া হয়, এমনকি এটা তো অন্যায় কিছু না। এবং সেই সময় যে আচরণে তারা জবাব দিয়েছিল, আমার কাছে এটা ভালোই লেগেছিল তখন। তো তখন যখন নাকি বললো যে আমি বিশ্বকাপে আমরা যাব না, আমার কাছে তাৎক্ষণিকভাবে এটাকে বেশ ভালোই মনে হয়েছিল। পরবর্তী, যেহেতু আমি তো অত বুঝি না, আমি আমার কমন সেন্স দিয়ে বলছি আর কি, কিন্তু পরবর্তী সময়ে কি হয়েছে, সবাই বলা বলি করছে যে আমরা বিরাট লস করেছি, অমুক লস করেছি। আমি না এখনো আমি কনফিউজ, আমি এখনো শিওর না যে আমরা লসটা কিভাবে করেছি। হ্যাঁ, আমাদের প্লেয়াররা হয়তো একটা বিরাট, হয়তো একটা আপনার ম্যাচ ফি পাইতো, ওই লসটা করেছি, কিন্তু আর লসটা কিভাবে করছি আমি জানি না। কারণ আমরা কি হইতাম, আমরা চ্যাম্পিয়ন হইতাম, আমরা চ্যাম্পিয়ন হইতাম, ওই নিচের দিকে থাকতাম, ফার্স্ট রাউন্ডে বলতো সেকেন্ড রাউন্ডে উঠতাম, সেখানে যেতাম না, বাট অ্যাট লিস্ট আমরা তো একটু এগিয়ে যেতাম। কি এগাইতাম বলেন? আমি তো বুঝি না কি এগাইতাম, আমি র্যাঙ্কিং এ যেতাম মনে হয় না। যে জিনিসটা কি হয়েছে আমি বলি, তার চেয়ে বরং আমি এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের মানে আমি কিন্তু খুব বুঝি না ভালো এটা, হয়তো টেকনিক্যালি লস হইতে পারে, আমি জানি না, কিন্তু আমি কমন সেন্স দেখা, মানে কমন সেন্স থেকে একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে তখন যে যা করেছে ঠিক করেছে, এটা আমি এখনো মনে করি।
জি জি আমার মনে করে ভুল হইতে পারে ভাই, আমি তো অত এক্সপার্ট, আমি তো সব বুঝবো না, কিন্তু একজন সাধারণ, আমি যখন নাকি মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দিল, কোনো কারণ ছাড়া বাদ দিয়ে দিল, ওইটা আমার কাছে অপমান মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই অপমানের একটা জবাব দেওয়া দরকার। এবং তখন ওই আসিফ নজরুল, সবাই আসিফ নজরুল দোষ টোষ দেয়, আসিফ নজরুল আমি আরো অন্য 20টা বিষয়ে সমালোচনা করতে রাজি আছি, কিন্তু এই বিষয়টা যদি এটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে তাহলে ঠিকই আছে, আমি মনে করি লস কিছু হবেই। আপনি একজন বয়স্ক লোকের সঙ্গে মারামারি করতে গেলেন, ধরেন একজন স্বাস্থ্যবান লোক, সে আপনাকে একটা গালি দিল, আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? অবশ্যই আপনি কি মাথা নিচু করে চলে আসবেন? না, অবশ্যই এখন আপনি যদি প্রতিবাদ করতে যান যে হ্যাঁ আপনি আমাকে কেন গালি দিলেন, তর্ক করেন, তাহলে আপনি আরো 2-3টা চট্টর খাওয়ার সম্ভাবনা আছে। জি, তাও কিন্তু আপনি চর খাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও আপনি কিন্তু প্রতিবাদ করবেন। প্রতিবাদ করব, খাইলাম আর 2টা চর, অসুবিধা কি, কিন্তু প্রতিবাদ তো করছি। তো এই প্রতিবাদটা করার দরকার আছে রে ভাই। অনেক সময় আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তিটা হয়েছিল, সেই বাণিজ্য চুক্তি নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে, এবং বর্তমানে যিনি পররাষ্ট্রমন্ত্রী তখন কিন্তু সেই মানে অন্তর্বর্তী সরকারের আমলে তিনিও ছিলেন এই গুরুত্বপূর্ণ দায়িত্বে। এই চুক্তিটা কিন্তু করার আগে বড় দুই দলের সাথে আলাপও হয়েছিল, এখন তো সেই দলই আছে আমাদের সংসদে, কিন্তু এখন সেই চুক্তি নিয়ে তখন এখনকার যে সরকার দলীয় দল তারা বলেছেন এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন বা দেখবেন চুক্তির শর্তগুলো, কিন্তু আমরা আবার দেখলাম যে নাহিদ ইসলাম বলছে যে তারা এই আলোচনাটা নিয়ে সংসদে কথা বলার মতো এখনো সময়ে পায়নি। এটা কি মানে অত ইম্পর্টেন্ট না, বা আসলে এই সংসদে যদি সবার মধ্যে এত শঙ্কা থাকে তাহলে এটা নিয়ে কেন আলোচনা হচ্ছে? সংসদের প্রথম অধিবেশনে যতগুলি বিষয় নিয়ে আলাপ হয়েছে, আমি মনে করি তার মধ্যে বিবেচনা করলে, তুলনা করলে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। জি, তারা আলোচনা করেনি এই কারণে এরা সবাই আমেরিকার দাস হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছে। এরা সবাই, এরা মানে সংসদে যারা ছিল, বিএনপি, জামায়াত এবং এনসিপি, যত এমপি ছিল, এই 3টা পার্টি, তারা নিজেদেরকে আমেরিকার দাস হতে পেরে গর্ববোধ করছে। এই জন্যই তারা প্রভু সম্পর্কে কোনো সমালোচনা করতে রাজি হয়নি। শঙ্কাটা কোথায় আমাদেরই, বা এই জায়গাটায় শঙ্কাটা কোথায়, কেন জনস্বার্থে এই জিনিসটাকে? আমি তো আবার বললাম আপনাকে, ও তো দাস, দাস বুঝেন, দাস, ভৃত্য। ভৃত্যকে যদি ওর মালিক বলে তুমি এটা করো, তার ভাই যদি বলে করো না, তাহলে মালিকেরটা শুনবে। এরা আমেরিকার ভৃত্য হতে পারে নিজেদেরকে গর্বিত মনে করছে, কথা পরিষ্কার। এবং বিএনপি যাতে ওই ভৃত্যের কোটা থেকে নিজেদেরকে সরিয়ে না নেয়, এটা দেখভালের জন্য ওই মালিক আমেরিকা তার একজন আবার রাখছে, লোক রাখছে এখানে, হলো ডক্টর খলিলের কাজ হলো এই গভর্নমেন্টকে সারাক্ষণ ভয় দেখানো যে তুমি কিন্তু এখানে সরো না, সরলে কিন্তু তোমাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো উঠাই নিয়ে যাবে। এই ভয়ে তারা কম্পিত। এটা হলো বটম লাইন, আমি এটা এইভাবেই দেখি। আচ্ছা, আমরা জানি যে নেক্সট মান্থের মানে জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন একটা কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো চালু হতে যাচ্ছে, কিন্তু বর্তমানে বাজার যে পরিস্থিতি এবং মূল্যস্ফীতি, এটা আসলে জনজীবনে কতটা মানে প্রভাব ফেলবে, বা এটার এফেক্টিভনেসটা কোথায় গিয়ে? বেতন বাড়ানোর দাবিটা লজিক্যাল, যারা বেতন সরকারি কর্মচারী বেতন পায় তাদের আরো বেতন দরকার, কোনো সন্দেহ নেই। কিন্তু বেতন আগের বারও কিন্তু একদম সরাসরি ডাবল হয়ে গিয়েছিল। ওই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যে বেতন সবারই ডাবল করে দিলাম, আপনারা ঘুষ খাবেন না। ঘুষ খাওয়ার প্রবণতা কমে নাই, বরং ঘুষের রেটও বেড়েছে। হ্যাঁ, তো এবার বেতন বাড়ানোর পরে ঘুষের অনুপাত কমবে বলে আমার মনে হয় না, ঘুষও বাড়বে একই রেটে। বেতন বাড়ার সঙ্গে সঙ্গে তার নেতিবাচক প্রভাব পড়বে বাজারে। জি, বাজারে জিনিসপত্রের দাম বাড়বে। আমাদের জন্য কি? আমাদের দেশে সরকারি কর্মকর্তার সংখ্যা হলো অফিসিয়ালি 19 লাখ। জি, তার মধ্যে 4 লাখের মতো জায়গা খালি আছে, তার মানে প্র্যাকটিক্যালি সরকারি কর্মকর্তা আছে 15 লাখ। এই 15 লাখের লোকের বেতন বাড়বে, তার নেতিবাচক প্রভাব পড়বে বাদ বাকি এই 18 কোটি মানুষের মধ্যে। জি, এখন বুঝতে হবে সরকারটা আসলে কার। সরকারটা কি 15 লাখের সরকার, নাকি সরকারটা 18 কোটি মানুষের সরকার? সরকার যদি ওদের বেতন বাড়ায়, অন্য যারা চাকরি করে, যারা বেসরকারি চাকরি করেন, তাদের বেতন কি বাড়ছে? তাদের বেতন বাড়লো কি কমলো, তাদের আয় ইনকাম কি হবে, হলো কি না হলো, এটা কি দেখার দায়িত্ব সরকারের না? অবশ্যই সরকার সেটা দেখে। বাংলাদেশের কয়টা এই সরকারি কর্মকর্তা যারা আছে, সরকারি কর্মচারী যারা আছে, তারা সরকারি চাকরি শেষে একটা পেনশন পায়। বাংলাদেশের কয়টা বেসরকারি প্রতিষ্ঠান পেনশন দেয়? কয়টা? 10টাও দেয় না, 5টাও দেয় না। আমি এখনো দেখি নাই যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান আছে যা নাকি পেনশন দেয়।
এবং আমি অনেক বড় বড় প্রতিষ্ঠানকে চিনি, জানি, যারা নাকি যাওয়ার সময় ওই গ্র্যাচুইটির টাকাও দেয় না, গ্র্যাচুইটিটা শুধু রাখেন, ওটাও দেয় না ভাই, জি ওটাও দেয় না। আমি নিজে অনেক প্রতিষ্ঠানে চাকরি করছি, জি জি, আমি অনেক জায়গা থেকে এখনো টাকা পাই। আজকে 20 বছর আগে চাকরি ছাড়ছি, এখনো আমি বকেয়া পাই ওদের কাছে, টাকা দেয়নি। তো ওইগুলো কি সরকার দেখে? সরকার দেখে না। কাজেই এটা হলেও হবে, আমি অসুবিধা আমি মনে করি না। টাকা বাড়বে, ধীরে ধীরে টাকার তো মূল্যমান কমতেছে, কাজে বেতন আপনাকে বাড়াতেই হবে। কিন্তু বেতন যখন বাড়াবেন তখন যেন আনুপাতিক হারে সবারটাই বাড়ে। একটা কথা মাথায় রাখবেন, আপনি পুরো দেশটা হলো একটা মানব দেহের মতো। শুধু আনুপাতিক হারে বাড়েই না, আমার মনে হয় যে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের কথাটা চিন্তা রেখে বাজারের মূল্যস্ফীতির জায়গাটাও দেখা উচিত। অনেক কিছু আছে যেটা সরকারের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না, কিন্তু তারপরে আমি বলবো কি জানেন, মনে করেন আপনি পুরো দেশটাকে একটা মানব দেহের মতো করে কল্পনা করেন। ধরলাম সরকার সরকারি কর্মকর্তাদের বেশি গুরুত্ব দেয়, তাহলে ধরেন মাথাটা তারা, আর আমরা হাত পা পায়ের আঙ্গুল এরকম হবো। যদি মাথাটা হঠাৎ করে অনেক বড় হয়ে যায়, ওটা কিন্তু স্বাস্থ্যের লক্ষণ না, ওটা কিন্তু অসুখের লক্ষণ। তো সরকার কি একটা অসুস্থ দেশ তৈরি করতে চাচ্ছে? এটা সরকারকে ভাবতে হবে। কিন্তু কাজে হুট করে একটা অংশের বেতন আপনি বাড়াই দিবেন, অন্য অংশের বেতন নিয়ে একটা কথাও বলবেন না, তাহলে তো ভাই আপনি জনগণের সরকার হইতে বললেন না। তাহলে মানে কি মনে করছেন যে সরকার আসলে কোন দিকে যাবে? প্রায় 100 দিন হয়ে যাচ্ছে এই সরকারের। সরকার কোন দিকে যাবে এটা সরকার বুঝবে। এই 100 দিনের মধ্যে কি মনে হচ্ছে, তিনি কি পুরো বডির পুরো মানব দেহটাকে কাঠামোটা ঠিক রাখার জন্য কাজ করবেন, নাকি শুধুমাত্র মাথার জন্যই উনি কাজ করবেন? ওনারা কি করবেন এটা ওনাদের ব্যাপার, ওটা আমি বুঝবো না, আমি তো সরকার না। না, আমি বলছি যে এই আমি আমার অস্বস্তিটা বললাম। জি জি, আমি আমার অস্বস্তির জায়গাটাই বলবো। আমি কিন্তু পুরো সাজেশন দিলে আমি সরকার হইতাম। আমি তো অত জ্ঞানী না ভাই, আমি একটা সাধারণ মানুষ। সাধারণ মানুষ হিসেবে আমি কোন জায়গাটা মানে পেইন ফিল করতেছি সেটা আমি জাস্ট চিৎকার করে ইনফর্ম করার চেষ্টা করতেছি। ওনারা ঠিক করবেন, ডাক্তার উনি, আমি ডাক্তারও না, আমি রোগী। তো রোগী হিসেবে আমি আমার পেইনটা বলতেছি, ডাক্তারের দায়িত্ব আমার চিকিৎসা। আমরা সম্প্রতি দেখলাম যে মোটরসাইকেল যারা চালান তাদেরকেও করের আওতায় আনা হচ্ছে, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? না, কর তো সেটা এটা কথা বলি আপনাকে, কর তো আদায় করতে হবে। জি, কর আদায় না করলে দেশ চলবে কেমন করে? দেশটা চালাবেন, সরকার টাকা পাবে কই? জি, সরকার তো কয়েক থেকে নেবে। সারা দুনিয়াতে কি হচ্ছে? কিন্তু একটা মোটরসাইকেলের কথা আমি এই জন্য বলছি, একজন মোটরসাইকেল চালক কিন্তু মোটরসাইকেলটা নিচ্ছেন লোনে ব্যাংক থেকে, এবং তার উপরে কিন্তু পুরো একটা পরিবারের দায়িত্ব থাকে, এবং একটা মোটরসাইকেলের উবার রাইডারের যে ইনকাম সেটার উপরেও যদি কর আরোপ করা হয়, সেই মানুষটা আসলে কত টাকা কর? অ্যামাউন্ট আমরা এখনো জানি অ্যামাউন্ট হলো সারা বছরে একবার রেজিস্ট্রেশনের জন্য 2000 টাকা লাগে। জি, এক বছরে 2000 টাকা খুব বেশি? আপনি আমাকে বলেন, এক বছরে 2000 টাকা খুব বেশি? নিম্ন আয়ের মানুষটার জন্য কি মাসে কত পড়ে? মাসে পড়ে 1500 টাকা, 175 টাকা মাসে, 175 টাকা খুব বেশি? বলেন দিনে কত পড়ে? আমরা 6 টাকা। এভাবে দেখলে জিনিসটা আসলে খুব ছোট মনে হয়। দিনে কত পড়ে? 6 টাকা না? জি, 6 টাকা খুব বেশি। হিসাবটা আমরা খেয়াল করেন, আমি বলি আপনাকে, আপনার কর দেওয়ার মানসিকতাটা ছোট থেকে গড়ে তুলতে হবে। আমি বরং অন্য দাবিটা করতে পারি। জি জি, অন্য দাবিটা কি, যে আমি কর তো তোমাকে দেব, জি, কিন্তু যারা নাকি বড় বড় ব্যবসায়ী, তুমি তাদের কাছ থেকে কত টাকা কর নিচ্ছ ওইটা আমাদের কাছে তুমি ওপেন করো। জি, আমার দাবি হলো বসুন্ধরা তোমাকে কত টাকা কর দেয়, আমরা আসলে সেটাই বলতে চাচ্ছিলাম। ওটা ওপেন করো। ছোট মানুষটার উপরে যে করের যে প্রেশারটা দেয়া হচ্ছে, 2000 টাকা হলো, এটা তার জন্য কিন্তু একটা প্রেশারের জায়গা। সেই জায়গাটা থেকে আমরা যাদের কাছ থেকে কর সঠিকভাবে গ্রহণ করতে পারছি না, সেই জায়গাটা আমরা না, 1 টাকা বাদ দিয়ে আরেকটা না। আপনি যখন 1 টাকা দিয়ে দিয়া সেলাই কিনেন, 1 টাকা দিয়ে দিয়া সেলাই 1 টাকা, তখন কিন্তু আপনি 15 পয়সা কর দেন, ভ্যাট দেন না? আপনি দেন তো ওটা যদি আপনার গায়ে লাগে না, তো কেন লাগে না? কারণ ওটা পরোক্ষ কর, ওটা আপনার মধ্যে ঢুকাই দিচ্ছে। আপনি যে কথা বলেন, আপনি যখন 1 টাকা ভরেন এখানে, আপনি কিন্তু আসলে 60 পয়সা 64 পয়সা পান, সেবা পান, বাকিটা ধরে নিয়ে নিচ্ছে। এটা নিয়ে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করতেছি না, কিন্তু আমি ওইটা নিয়ে করতেছি, ওটা দরকার নাই। আমার কথাটা হলো কি, যে আপনি বড় আমাদের কাছে কর নেন, আমি কর দিব, আমি দিব না। কারণ আমি রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা ঠিক করতে হবো না? আমি যখন বলি যে স্ট্রিট লাইট নাই কেন, এটা বলার তো আমার অধিকারই থাকবে না যদি আমি করটা না দিই, কর না দিই, তাই না? আমাদের বলতে হবে, আমি ওইটাও আমি চাপো, আমি এটাও দিব, কোনো সমস্যা, এটা আমার গায়ে লাগবে না। বললাম তো, যারা নাকি রাইডার আছে তারা তাদের দিনে 6 টাকা গভর্নমেন্টকে দেওয়ার অ্যাবিলিটি আছে ভাই, এটা আছে। কিন্তু আমার কথাটা তা না, কিন্তু আমার কথা হলো আপনি আমার কাছ থেকে 6 টাকা নেন,
জি, এটা তাকে কিন্তু একটা আপনি কি রেগুলেশনের মধ্যে নিয়ে আপনি কি শাহ আলম সাহেবের কাছে টাকাটা করার নিচ্ছেন? আমি কত তো টাকা সেটাই নিচ্ছেন বলেছি। ওটা আমাকে জানান, আমি জানতে চাই। দেশে একটা আইন আছে, আইনটা কি জানেন? যে কে কত টাকা কর দেবে এটা কেউ প্রকাশ করবে না, এটা নাকি তার ব্যক্তিগত গোপনীয়তা। কিন্তু এই আইনটা কেন? এই আইনটা হলো ওদেরকে ওদেরকে সুবিধা দেওয়ার জন্য। আমি পার্সোনালি মনে করি এটা প্রকাশ করা উচিত। অবশ্যই। কে কত টাকা কর দিল আমি জানতে চাই। জি, আমি এটা জানার অধিকার আমার আছে জি। যে তুমি আসলে যে কত টাকা যতটা দাও। ভোগ ওরা করছে তো কর ফাঁকি ততটাই দেয়। কিন্তু করটা এই দিচ্ছে। বড় বড় প্রত্যেকটা সেই জন্য কোম্পানির কিছু উকিল আছে, এই উকিলটা এখানে লস দেখায়, অমুক করে তুমুক করে, লস ফস দেখায় তারা করটাকে ফাঁকি দেয়। তারা সরকারকে ফাঁকি দেয় মানে কি? তারা জনগণকে ফাঁকি দিচ্ছে। জি, জনগণ ওদেরকে শক্ত করে ধরেন না। ওদেরকে ধরবে না কেন? যাকে ধরতে পাঠাবেন সে আবার তার পকেট ভর্তি করে টাকা নিয়ে বলতে না তার কোনো টাকা নেই, সে গরিব। শাহ আলম সাহেব গরিব, এ কে আজাদ গরিব, সবাই গরিব। আর ধনী হলো কে? ওই শেয়ার রাইডাররা। আমরা এবার একটু আসলে বেশি উত্তপ্ত হয়ে গেছি, একটু ভিন্ন প্রসঙ্গে আসি। ক্যাম্পাসের রাজনীতিটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমি ক্যাম্পাসের রাজনীতি পার্সোনালি পছন্দ করি না। আমি নিজে কিন্তু ক্যাম্পাস জীবনে সারা জীবন আমি রাজনীতি করছি। জি, আমি রাজনীতির বাইরে ছিলাম না, আমি রাজনীতি করতাম। কিন্তু আমি ক্যাম্পাস ছাড়ার পরে আমি একদিনও রাজনীতি করিনি। এটাও না করার কারণ হলো আমি যে পেশায় আসছি জি, সেই পেশায় মনে করছি যে রাজনীতি করা ঠিক হবে না। জি, আচ্ছা, কিন্তু তাকে আমি ভোট দেই না? ভোট দেই, সবাই ভোট দেয়। কিন্তু আমি মনে করি আমাদের এখানে ক্যাম্পাসের যে রাজনীতি সেটা হলো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক রাজনীতি। বিএনপি যে রাজনীতি, বিএনপি এখানে সেন্ট্রাল কমিটিতে যা বলে ছাত্রদল তাই করে, জামাতে ইসলাম যা বলে শিবির তাই করে। সেটাই কি কারণ এই ক্যাম্পাসগুলো এখন যে আবার একটু সরব? হ্যাঁ, এটাই কারণ। তো এরা করে কি, এই স্টুডেন্টদেরকে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে। এই যে প্রবণতাটা, এই যে কালচারটা, এই কালচারটা খারাপ। স্টুডেন্ট ইউনিয়ন থাকবে, স্টুডেন্ট ইউনিয়নরা স্টুডেন্টদেরকে অধিকার নিয়ে আলোচনা করবে, জি, থাকতে পারে, কিন্তু সেটা দলীয় রাজনীতির লেজুর হবে না। কিন্তু এটা কখনোই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি শিক্ষক রাজনীতি বন্ধ করতে না পারবেন। আমাদের এখানে শিক্ষকরা এখন রাজনীতি করে। জি, এই যে বিভিন্ন ইউনিভার্সিটি যে ভিসি হচ্ছে, প্রক্টর হচ্ছে, রেজিস্ট্রার হচ্ছে, ট্রেজারার হচ্ছে, এই যে আগে আওয়ামী লীগ না করলে হওয়া যেত না, এখন বিএনপি না করলে হওয়া যাবে না। তো আপনি যদি শিক্ষক রাজনীতি রাখেন, তখন যদি আপনি বলেন যে আমি ছাত্র রাজনীতি চাই না, তো এটা কখনই আপনি পাবেন না। আপনি শিক্ষকের কথা বললেন, আমি সাংবাদিকদের একটু কথা বলতে চাই যে এই যে কিছুদিন গত মানে দুদিন আগে সম্পাদক পরিষদের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বিভিন্ন মামলার আসামি আছেন এমন এমন কয়েকজন সাংবাদিকের একটা তালিকাও দিয়েছেন। আপনি কি মনে করেন তাদের কি মানে ছাড়া পেতে পারে তারা, বা তাদের কি এই মওকুফটা পাবে? দেখেন, আমি আপনি একটা কথা বলি। সম্পাদক পরিষদ প্রধানমন্ত্রীর হাতে একটা তালিকা দিয়েছে, জি, আমি এটাকে অন্যায় মনে করি। অন্যায় কোনটা? তালিকা দেওয়াটাও অন্যায়, তালিকা গ্রহণ করাটাও অন্যায়। এই কারণে অন্যায় যে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আছে। মামলা মোকদ্দমা থাকলে সেটা মামলা মোকদ্দমা মতো করে বিচার বিভাগের মাধ্যমে হবে, নিষ্পত্তি হবে। কিন্তু প্রধানমন্ত্রী কি করার আছে? প্রধানমন্ত্রী কি প্রধান বিচারপতি? প্রধানমন্ত্রীকে একদম নিম্ন আদালতের বিচারক বলতে পারবে এদেরকে ছেড়ে দাও? বলা উচিত হবে তার? উচিত তো হবে না। জি, আইনকে আইনের মতো করে চলতে দিতে হবে। যখন তারা তালিকাটা দেয় তখন আসলে তারা বলে অনুচ্চারিত বক্তব্য, সেটা হলো আসলে তো আইন চালান আপনি, আদালত চালান আপনি, আপনি ওদেরকে একটু বলে দেন। যখন প্রধানমন্ত্রী এই তালিকাটা নেন, হাতে নেন, তখন উনিও বলেন, মানে তাকে বুঝিয়ে দেয় যে আপনি সর্বময় হ্যাঁ, ক্ষমতার অধিকারী। এবং উনিও যখন এটা হাতে নেন তখন উনি আসলে বলেন হ্যাঁ ইচ্ছা করলে আমিই পারি। ওটা হাতে নেওয়াই ঠিক হয় নাই, ওটা আপনাদের কাছে রাখেন। জি, আইন আইনের মতো চলবে, জি, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা উনিও জানেন, বাস্তবতা এই সম্পাদক পরিষদের লোকেরা জানে। সেটা হলো যে নিম্ন আদালত সরকার চালায়। এই যে ঘটনাটা, এই যে বাস্তবতাটা, এটা যতদিন পর্যন্ত আপনি চেঞ্জ করতে না পারবেন, মূল যে পয়েন্টটা সেটা হলো জি, যে অনেক সাংবাদিকের বিরুদ্ধে গণহারে মামলা হয়েছে এবং সেই মামলাগুলিকে হত্যা মামলা, অমুক মামলা, তো এটা আসলে ওনাদের বিচারের জন্য করা হয় নাই, ওনাদেরকে ভোগান্তিতে ফেলার জন্য করা হয়েছে। জি, এই যে একটা পেশাকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া, এটা অন্যায়। এটা যে কোনো পেশার জন্য অন্যায়, কেবল যে সাংবাদিকদের জন্য করছে তা না। কিন্তু অনেক চিকিৎসকের জন্য, অনেক চিকিৎসক চেম্বার করতে পারে না, কারণ সে একসময় সাচিব করতো। জি, জি, এটা ঠিক না। এইভাবে তাদেরকে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে বাইরে স্বাধীনতার রাখা সাথে ঠিক না। যারা জড়িত এই ওই দিন তাদের- একটা ঘটনা পড়লাম যে বিএনপির একজন এমপি হুম্মাম কাদের চৌধুরী, জি, উনি বলতেছেন
যে যখন নাকি এই মাইলস্টোনে বাচ্চাগুলি অগ্নিদগ্ধ হলো, বিমান বিধ্বস্ত হলো, জি জি তাদের যখন 12 ইউনিট নেওয়া হলো, তখন সাবেক সরকারের আপনার স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন উনি হেল্প করতে চেয়েছিলেন, জি সরকার ইউনিসেফ নেয় নাই। নেননি। তো এটা তো অন্যায় হয়েছে, কিন্তু কেউ নেয় নাই, কারণ সে আওয়ামী লীগ করে। তো আওয়ামী লীগের ডাক্তারকে অপারেশন করতে পারে না। চিকিৎসক বা আমরা এই পেশায় তো যারা আমার কথা হলো কি, পেশাজীবীকে পেশাজীবী হিসেবে বিবেচনা করতে হবে। পেশাজীবীকে দলীয় লোক হিসেবে বিবেচনা করাটা অন্যায়। এখন আপনি হয়তো পাল্টা প্রশ্ন করবেন যে পেশাজীবী তো মাঝে মাঝে দলীয় লোক হিসেবে কাজ করে, তখন কি হবে? তখন যদি হয়, তখন তাকে আপনি ঘৃণা করবেন, তার তার পেশাগত যে কর্মকাণ্ড সেটাকে আপনি সন্দেহের চোখে দেখবেন, কিন্তু তাকে আপনি বাতিল করে দিবেন, এটা তো আপনি পারেন না। আর বেশি কথা বলতে চাই না, একটু শুধু আপনার কাছ থেকে ছোট্ট করে শুনতে চাই, এ পর্যন্ত আমাদের যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেভাবে দেখছেন, আপনি তাকে কত নাম্বার দিবেন যদি 10-এর মধ্যে আপনাকে নাম্বার দিতে বলি? দেখেন, এখনো পরীক্ষা শেষ হয় নাই, কাজেই ধরেন আপনার 300 মার্কের পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা, তো আপনার 10 মিনিটে মাথায় যে তাকে কত মার্ক দিবে এটা বলা কঠিন। কিন্তু মানে 100 তবে দিনের এখন পর্যন্ত আমি বলি বিবেচনায়- আপনাকে, এখন পর্যন্ত আমি তারেক রহমানকে নাম্বার দিব। জি ওনাকে মোটামুটি আমি ফুল নাম্বার দিব না, একটু কম দেবো। কেন দেবো সেটা বলি আপনাকে। ওনাকে নাম্বার দেবো। আমি এ পর্যন্ত দেখেন, আমি প্রায় 30 বছরের উপরে, 35 বছর মতো সাংবাদিকতা করি। আমি এরশাদ থেকে শুরু করে প্রায় সকল রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে। জি পেশাগত কারণে দেখেছি, তাদের কর্মকাণ্ড শুনেছি। তো এদের মধ্যে আমার কাছে মনে হয়েছে তারেক রহমান একজন ডিফারেন্ট টাইপ পার্সন, এবং উনি ডিফারেন্ট টাইপ মানে হেড অফ গভর্নমেন্ট। জি ওনার মধ্যে সেই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকার এই প্রবণতাটা নাই, মানুষের কথা না শোনার যে প্রবণতাটা, যেমন আগের গভর্নমেন্টে কি হয়, নিজের চারদিকে একটা বলয় তৈরি করে নেয়, এরা যা বলে তাই শুনি। কিন্তু তারেক রহমানের মধ্যে তার বাইরের কথা শোনার একটা প্রবণতা আছে, উনি সমালোচনা তার নিতে আছে, পারেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি তার পাশেও একটা ছোটখাটো আছে, আবরণ এরকম কি আছে, ওই বলয় আছে, কিন্তু ওই বলয় ভেদ করেও অনেকে তার কাছে যায় মানে কি, উনি ডেকে নেন। জি ওই আশেপাশে যে বলয়গুলো আছে তার বাইরের লোককে উনি ডেকে নেন, ডেকে নিয়ে প্রকৃত বাস্তবতা তারা জানতে চান। এই যে জানতে চাওয়ার যে মেন্টালিটিটা, আমি মনে করি এটা যতদিন থাকবে ততদিন উনি কিন্তু বাস্তবতাটা বুঝতে পারবেন। এই জায়গাটাতে ওনাকে আমি এগিয়ে রাখবো অন্য যে কোনো সরকার প্রধান নিচ্ছে এগিয়ে। কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কি হবে উই ডোন্ট নো, কারণ এটার মতো 3 মাস উনি আসছেন আসলে 60 মাসের জন্য, তাই না? 60 মাসের শেষ দিকে যে কি করবেন আমি জানি না। আপনি মনে করেন শেখ হাসিনা তো 96 সালে আসছিল, 96 থেকে 2001 সাল পর্যন্ত সে ক্ষমতায় ছিল। ওই সময় শেখ হাসিনা কিন্তু খারাপ ছিল না, ভালো কাজ করছে। কাজে 96 শেখ হাসিনা আর 2014 শেখ হাসিনা কিন্তু এক না। তো ওইরকম উনি 60 মাসে এখন 3 নম্বর মাসে আছেন, 58তম মাসে যে কি করবেন আমি জানি না। কাজে আমরা ওয়েট করি। এখন পর্যন্ত আমি ওনাকে 10-এর মধ্যে 8 দিব। তো বলবেন 2 নাম্বার কোথায় কাটলাম, আমি একটু জানতে চাই। ওটুকু বলি। 2 নাম্বার কাটলাম অমুক জায়গায়, যে উনি তো একটা টিম লিডার। ওনার টিমের মধ্যে উনি যেভাবে চলছেন, যেভাবে বলছেন, যেভাবে ভাবছেন, আমার ধারণা ওনার টিমের অন্যরা সেভাবে বলছে, ভাবছে না। এবং ওনারা যে ভাবছে না, এই জিনিসটা উনি ওনাদেরকে সংশোধন করতে পারছেন না। তাহলে তো টিম কিভাবে হলো? একটা টিম হতে টিম ভালো হয় নাই, টিম লিডার ভালো পেয়েছি আমরা। আপনি তো প্রথম আমাকে মার্কিং করতে বলছেন টিম লিডারকে, এজন্য আমি ওনাকে মার্কিং করতেছি। উনি ভালো করছেন, কিন্তু ওনার টিম কেমন করছে এটা নিয়ে আমার সন্দেহ আছে। ব্যাপারটা অনেকটা এরকম যে ফকিরপুর টিমে আপনি মেসিকে এনে স্ট্রাইকার বানিয়ে দিলেন, মেসি স্ট্রাইকার, কিন্তু টিম হলো ফকিরপুর। এখন স্ট্রাইকারকে গোল দিতে পারবে যদি তাকে কেউ বলটা পাস না দেয়? এখন ফকিরপুরের টিমে কেউ তো তাকে বল পাস দিতে পারছে না, উনি দৌড়াচ্ছেন মাঠে, গোল কিন্তু হবে না। এরকম ঘটনাটা একটা হয়েছে। আমরা গতকালকে দেখলাম যে নির্বাচন নিয়ে একটা ইয়ে হচ্ছে, নির্বাচন পরবর্তী একটা আলোচনা হচ্ছিল, যেখানে বিএনপির কেউ উপস্থিত ছিলেন না, শুধুমাত্র নির্বাচন কমিশনের বিএনপির প্রার্থী ছিলেন সেখানে। কিন্তু আমরা যেটা দেখলাম যে এই নির্বাচনটা নিয়ে তারা বলছেন যে সেরকম সুষ্ঠু একটা নির্বাচন, যারা আশা করেছিলেন যে এরকম একটা সুষ্ঠু নির্বাচন, সেরকম নির্বাচনটা হয়নি। ইভেন আমরা কিন্তু নির্বাচন যেদিন অনুষ্ঠিত হলো সেদিন কিন্তু বিএনপির অনেক প্রার্থী যে জায়গাগুলোতে হেরে গেছেন তারাও কিন্তু এই কথাগুলো বলেছেন, সুষ্ঠু নির্বাচন হয়নি। আসলে ওভারঅল নির্বাচনটা কেমন হয়েছিল? দেখেন, বাংলাদেশে একটা প্রবণতা আছে, প্র্যাকটিস, এটা পুরনো প্র্যাকটিস। যারা হেরে যায় তারা বলে নির্বাচন ভালো হয়নি। যারাই হেরে যায়, 91 এত ভালো নির্বাচন হলো, শেখ হাসিনা বলেছিল যে সূক্ষ্ম কারচুপি হয়েছে। 96 নির্বাচনটা ভালো হয়েছে, বিএনপি হেরে গেছে,
খালেদা জিয়া বলেছে যে স্থূল কারচুপি হয়েছে বলেছে, কিন্তু কোনো নির্বাচনে হারু পার্টি কখনো সেটাকে ভালো বলে স্বীকৃতি দেয় না। জি, যে কারণে এখন যে সমস্ত বিএনপি লিডার হারছেন, বিএনপি প্রার্থীরা হারছেন, তাদের ওখানে ভালো নির্বাচন হয়নি। তো এমনি কী করবেন? কিন্তু তারা কি বললো না বললো, এর বাইরেও তো মানুষ দেখে। আমি পার্সোনালি মনে করি এই নির্বাচনটা ভালো হয়নি। আমি পার্সোনালি মনে করি এখানে অনেক ভোট বাড়িয়ে দেখানো হয়েছে। এই নির্বাচনের সবচেয়ে ব্যর্থ ছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ভোট কারচুপি করেছে ভোটের সংখ্যাটা বাড়িয়ে দেখানোর জন্য। এটা হলো রিয়েলিটি। এবং গণভোট যেটা হয়েছিল সেটা তো ভালো হয়নি, ওটা একদমই হয়নি। ওইটাকে বাড়ানোর জন্য নির্বাচন কমিশন কত পার্সেন্ট ভোট পড়েছে এটা বলতে তাদের 24 ঘন্টা সময় বাড়তি লাগছে। নির্বাচন কমিশন সব পৃথিবী, আমি অনেক দিন ধরে নির্বাচন কভার করি ভাই। যে কোনো নির্বাচন যখন শুরু হয়, নির্বাচনের শুরুর থেকে জানা যায় এখন পর্যন্ত কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, মুহূর্তেই বলে দেওয়া যায়। তো সেই জিনিসটা সন্ধ্যায় পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়নি কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। পরের দিন দুপুর 12টার সময় বলা হয়েছে যে এরকম 60% ভোট কাস্ট হয়েছে। এবং আমার ধারণা এটা একদম বানানো। মেজার করা বা এটাকে গোনার জন্য কি কোনো ধরনের ডিজিটাল লাগে না তোরা ভাই? কারণ ভোটার যখন আপনি দিবেন তখন ভোটের তো একটা 100 টাকা একটা প্যাকেট থাকে, তাই না? একটা একটা বান্ডেল থাকে, সেখানে ছিঁড়ে ছিঁড়ে আপনি দিচ্ছেন। তো দেওয়ার পর মনে করেন আপনার এরকম 3টা বান্ডেল হয়ে গেছে, তাহলে বলতে পারেন 300 ভোট হয়েছে। তো ওইখানে মনে করেন ধরেন ওই কেন্দ্রে ভোট হলো 1200, তো 300 ভোট হওয়া মানে কি 25% ভোট কাস্ট হয়েছে। এটা বলতে কি এটা কি কোনো রকেট সায়েন্স নাকি? কিন্তু এমনি বলা যায়। এবং এটা সব প্রথমেই বলা যায়, এটা প্রথমেই বলে দেওয়া যায় কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। জিজ্ঞাসা করা হয়েছিল ইলেকশন কমিশনারের সচিবকে ওই দিন বিকালে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। উনি আরো উত্তেজিত হইয়া উল্টাপাল্টা কথা বলছে, আপনারা কি ভোটের ফল চান নাকি কত পার্সেন্ট ভোট হয়েছে এটা চান? আগে ভোটের ফল দিয়ে নেই, পরে এটা দেবো। আমি জীবনে শুনি না এই ধরনের উদ্ভট কথা। যদি ভোটের কথায় আসি, তাহলে এই যে বার কাউন্সিলের যে নির্বাচন, সেটা নিয়ে আপনি কি বলেন? এটা হলো মানসিকতা। এই নির্বাচন এবং বিগত সরকারের আমলের নির্বাচনের কোনো পার্থক্য? আমি বলি আপনাকে, এই মানে বিগত সরকারের সঙ্গে এইবারে যে সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশন নির্বাচন পার্থক্য আছে। পার্থক্য হলো বিগত সরকারের আমলে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনটা ভালো হইতো, এর চেয়ে ভালো হইতো। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তারা নির্বাচন সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছিল। সেই নির্বাচনী সিস্টেম নষ্ট করার পরেও সুপ্রিম কোর্টে যেভাবে নির্বাচনটা হতো, এবারে সুপ্রিম কোর্টের নির্বাচন তার চেয়ে অনেক 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 গুণ খারাপ হয়েছে। কখনোই আওয়ামী লীগ আমলে কখনোই সুপ্রিম কোর্ট বারে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা হয়নি। এবার তারা একটা পক্ষকে আওয়ামী লীগ নাম দিয়ে বাইরে রাখছে। এরা তো নিজেরা যদি বলে আমি আওয়ামী লীগ করি না ভাই, আর এত আওয়ামী লীগের কেউ কি আওয়ামী লীগের মেম্বার হিসেবে ইলেকশন করছে? বিএনপি থেকে বিএনপির মেম্বার হিসেবে তারা বিএনপি মনে মনে করে অথবা অন্য জায়গায় করে, কিন্তু কোর্টে তো কোর্টই। একজন ডাক্তার যখন একজন পেশাজীবী, যখন ডাক্তার হোক উকিল হোক, একজন বিএনপির উকিল বিএনপিপন্থী উকিল ধরেন আমার মামলা নিল, ধরা যাক আপনার মামলা নিল, আপনার আওয়ামী লীগ পন্থী, কারণ আপনার মামলা সে খারাপ করে দেখবে? দেখে। এই যে মাহবুবুদ্দিন খোকন, উনি কি আওয়ামী লীগের লোকের মামলা নেয় না? বহুত মামলা নেয়। তো কি হয়েছে? এই যে শিশির মনির, দেখেন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে, সে কি বুয়েটের ওই মামলাটা নেয় নাই? কি করে নিছে? কারণ ওইটা তার পেশাদারি কাজ, ওর সঙ্গে পলিটিক্স এর কোনো সম্পর্ক নাই। তো ওইটা যদি এরকম হতে পারে যে পলিটিক্সের বাইরে যে ওনার পেশাদারি কাজটা করতে পারে, তাহলে ওখানে পেশাদার হিসেবে সে ইলেকশন করবে, উনি পলিটিক্স ঢুকান কেন? এবং যেটা করছে এটাতে এদের মেন্টালিটি প্রকাশিত হয়েছে যে তারাও আসলে ভালো নির্বাচন চায় না, তারাও আসলে স্বৈরাচারী হয়ে উঠতে চায়। সুযোগ পায় নাই বলে হয় নাই, এবার সুযোগ পাইছে, হয়ে গেছে। নির্বাচনের কথাগুলোতে আছি, আমরা দেখলাম সম্প্রতি ভারতে যে নির্বাচনটা হয়ে গেল, বিশেষ করে পশ্চিমবঙ্গ আমাদের একেবারেই মানে বর্ডারের এপার আর ওপার, সেখানে আমরা দেখেছি যে 14 বছর পরে বলতে গেলে সেখানে এখন বিজেপির সাম্রাজ্য। যেই বিজেপি আর ঠিক বর্ডারের এপারে আছি আমরা, যেখানে আমাদের জামাত আছে। আসলে এই জিনিসটা কি কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি করতে পারে দু দেশের মধ্যে? কনফ্লিক্ট না, এর কিছু প্রভাব আমাদের এখানে পড়বে এবং সেই প্রভাবটা নেতিবাচক প্রভাব হবে। যেমন ধরুন সামনে কোরবানির ঈদ আমাদের,
পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এরই মধ্যে বলে দিয়েছে যে এই সময় গরু জবাই করা চলবে না। জি এবং তারা বলছে গরু জবাই করতে পারবেন, করতে হলে আপনাকে গরুর বয়স 14 বছর হতে হবে মিনিমাম। জি তারপরে এই গরু আপনি যে জবাই করতেছেন এটা আপনার পশু বিভাগ থেকে আপনার সার্টিফিকেট লাগবে, জি আগাম সার্টিফিকেট পারমিশন নিতে লাগবে, হবে। নির্দিষ্ট একটা এই স্থান যে লাগবে। নিয়মগুলি করছে, এখন দেখলাম যে গরুর জন্ম সনদ নিয়ে নাকি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এখন গরুর 14 বছর আগে যে গরু জন্ম হয়েছে এই সনদটা কে দিবে? টাইম মেশিন উঠে যাবে নাকি ওখানে? তো এখন কেউ কখনো গরুর জন্ম হলে তার সনদ নেয়? তো এগুলো তারা করতেছে ইন্টেনশনালি, পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো। এটা করবে কেন জানেন? এটা করবে, এটা ওদের পলিটিক্সটা এরকম, বিজেপির পলিটিক্সটা এরকমই। জি তারা এটাই করতে চায়। তারা চায় ওই যে আজকে তো দেখলাম যে তারা বলতে, এক লোক বলতেছিল যে বিজেপি হলো এমন পার্টি, তারা তেল কিনবে মুসলমানের কাছ থেকে, চাকরি করতে পাঠাবে মুসলিম দেশে, জি যেমন ইউএই ধরেন, আরব কান্ট্রিগুলিতে ওদের লোকের বেশি, জি তো চাকরি করতে পাঠাবে ওখান থেকে, ডলার আসবে ওই দেশ থেকে। এমনও শুনেছি যে মুসলিমের কাছে মাংস বিক্রি করে ওরা দুধ কিনে ভাত খাবে, এরকমও কিন্তু অনেকে যাও, বলে। ওটা আমি শুনি নাই। জি তো এখন সবই ওদের কাছ থেকে করবে, কিন্তু মুসলিমদের দেশে থাকতে দিবে না। জি এখন এটা হলো তাদের পলিসি। এটা হতে পারে, এটা হতে পারে কারণ তারা তো মনে করেন ভোটের পলিটিক্স করে, যেটা করলে ভোট বেশি পাবে। এখন এটা কখন সম্ভব? যখন সে পুরো কমিউনিটির মধ্যে একটা হিংসা ছড়াই দিতে পারবে। তো এখন ওখানে যদি হিংসাটা ছড়িয়ে যায়, তাহলে সেই হিংসার কিছু রেশ কি আমাদের এখানে আসবে না? আমাদের এখানেও আসবে। জি আপনি যখন একটা মুদ্রা আপনি গরম করবেন, একটা কয়েন যদি আপনি আগুনে গরম করেন, তা মনে করেন কোনো কারণ নেই যে খালি এক পিঠ গরম হবে, এক পিঠ গরম হবে না, উল্টা পিঠেও গরম হবে। আমাদের তো পুরো মানে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আমাদের ভারতের সাথে অনেক ধরনের কমিউনিকেশন আছে, সেই জায়গায় কি এটার প্রভাব পড়তে পারে? কিছু না কিছু প্রভাব পড়বে, কিছু না কিছু প্রভাব পড়বে। এবং আমরা যদি তাদের রিয়েক্ট করি, তখন আমরা যদি রিয়েক্ট করি, আমাদের এখানে মনে করেন এখন যদি ওরা হিন্দুদের মুসলমানদের করতেছে, আমরা ওদের আবার এখানে হিন্দুদেরকে শুরু করি, তাহলে কিন্তু ওদের উদ্দেশ্যটা ফুলফিল হবে, ওরা যা চেয়েছিল তা হবে। এখন সেটা আমরা করবো কিনা এটা আমাদের আমাদের সরকারের মানে আপনার যে বুদ্ধিমত্তা তার উপর নির্ভর করবে। তো আমি মনে করি পার্সোনালি যে বিজেপি, তার এটা তো একটা সাম্প্রদায়িক দল আসলে, জি তাদের মানে প্ররোচনায় আমাদের মানে ক্ষিপ্ত হওয়া উচিত না, আমাদের ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা উচিত। আমি আবার একটু ক্যাম্পাসের দিকে ফিরে আসি। আমরা যদি দেখি যে মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের রাজনীতির একটা বড় পার্ট, এবং অবশ্যই আমি বলবো যে এটা একটা মূল ইস্যু আমাদের রাজনীতির জন্য। এই মুক্তিযুদ্ধ ইস্যুতে প্রধান যে দুটি দল আছে, আমাদের অবস্থান আছে, তাদেরকে আসলে একটা এখন সরকার আর একটা হয়ে গেছে বিরোধী দল। এখন এটাকে যদি আলাদাভাবে বোঝানো যায়, এটা আসলে মানে সেরকম একটা কি টুল হয়ে গেল, যে এটা একটা জামাত, এবং আমি যদি বিএনপির কথা বলি। না, আমি বলি আপনাকে, মুক্তিযুদ্ধটা টুল হওয়া উচিত না, মুক্তিযুদ্ধটা আমাদের সবার মনেই থাকা উচিত। মুক্তিযুদ্ধ থেকে আমরা কিন্তু প্রায় অনেক বছর পার হয়ে আসছি, তাই না? প্রায় 55 বছর পার হয়ে 55 গেছে। বছর। তো এত বছর পার হয়ে গেছে, এখনো ওইটাকে ধরে রাখা উচিত না, কিন্তু ওটাকে আবার ভুলে যাওয়া উচিত না। জি ওটাকে ভুলে গেলে আপনি থাকবেন না, ওটাকে ভুলেও যাওয়া যাবে না, নিয়ে নানা কিন্তু রকম- ওটাকে ধরে রেখে রাজনীতি করা সেটা উচিত না, যে কাজটা নাকি আওয়ামী লীগ করতো। জি ওটার ভিত্তিতে জাতিকে ভাগ করা উচিত না, এটা আমি এভাবে দেখি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন যে বিরোধটা আমরা দেখতে পাচ্ছি সরকারের সঙ্গে বিরোধী দলের, জি বিরোধী বিএনপির দলের। সঙ্গে জামাতের, জি এই বিরোধটা কোন রকম মানে আপনার যে বিরাট কিছু হয়ে যাবে তা না। আসলে জামাত বিএনপি একই রকম, এদের মধ্যে খুব একটা দূরত্ব নাই ভাই। এরা একসঙ্গে ঘর করছে রে ভাই, একসঙ্গে সংসার করছে 5 বছর, একসঙ্গে ক্যাবিনেটে ছিল। তো ওই ঝগড়াঝাটি কোনো ওই স্বামী স্ত্রীর মতো ঝগড়া হয়, ওটা কোনো সমস্যা না। ওটা হইতেছে, এটা লোক দেখুন, এটা একটা যুদ্ধ খেলা, তলে তলে মিলিয়ে আছে, এটা নিয়ে তলে তলে টেনশন যদি মিলও থাকে, কিন্তু আমরা যেমন দেখতে পেলাম যে আমাদের আমির এই যে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে বলছেন যে তাদের সাথে কোনো ধরনের আলোচনাই হয়নি। ভাই। কিন্তু আমি এখন কথা বলি একটা কথা, জি আপনি যেটা বলবেন বুঝছি, আমি এটা বলি, মিথ্যা কথা কইছে, সিম্পল। আমি জামাতের আমিরের কথা একদিন প্রশংসা করছি, আজকে বলতেছি উনি মিথ্যা কথা বলছেন। কারণ উনি যদি মিথ্যা না বলতেন, তাহলে ওনার সংসদের এটা কথা বলা উচিত ছিল, উনি বললেন না কেন? এবং খলিল সাহেবই সত্যবাদী এখানে, খলিল সাহেব সবার সঙ্গে আলাপ করে নিছে, সবাই বলছে করেন আপনারা, করছে। এখন কয় যে আমি জামাত তো বলে আমি জানি না, কিন্তু জামাতের কোনো এমপি বলছে এটা আমরা জানি না, কেউ বলছে? জামাতের বিএনপি আমির বলছে? কেউ বলে না তো, কোনো সংসদে একটা কথা বলছে, বলে না কেন? নাহিদ বলেছেন যে এটা ওনারা এখন আলোচনা করার সময়ই পাননি। সময় পান না কেন? যেটা মূল আলাপ এটা করবে না, এর যে গুরুত্বপূর্ণ আলাপ কি আছে? রুবিন ফারহানা
সে একা প্রসঙ্গটা উঠাইছে, তাকে স্পিকার বলছে আপনি 5 জন লোক নিয়ে আসেন, তো এই 5 জন লোকের মধ্যে নাহিদ গেল না কেন? নাহিদ ছিলেন, যে আমাদের তাহলে- সেখানে ছিলেন। এইগুলি ফালতু কথা ভাই, এগুলি আমগরে দিয়ে পাইছে, বোকা পাইছে, তো মনে করে যে আমরা ভাত টাত খাই না, সব দুধ খাই, তারা যা বলবো তাই বিশ্বাস করবো। মিথ্যা কথা বলে পলিটিক্যাল লিডাররা বলে। আজকে আমার অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আপনার কাছ থেকে আমরা অনেক বিষয়েরই আলোচনা করলাম, শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যাম্পাস টাইমসের পলিটিক্যাল পালসের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানেই শেষ করব আজকের মতো ক্যাম্পাস টাইমসের নিয়মিত আয়োজন পলিটিক্যাল পালস। ধন্যবাদ সাথে থাকার জন্য।